মনিকার কথা শুনে একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। একটা নাম গোত্রহীন আতঙ্ক পায়ের পাতায় বরফ ঠান্ডা স্রোতের মতো প্রবেশ করে সূক্ষ্ম তক্ত জাল বেয়ে আঁকা বাঁকা পথে উঠে আসতে লাগলো মস্তিষ্কের দিকে। ঘরের মেঝেটা মনে হলো নরম একতাল জেলি হয়ে গেছে। ভারসাম্য রেখে দাঁড়িয়ে থাকতে বেশ কষ্ট হচ্ছে আমার। মনিকা অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল। ওর মুখ পূর্ণিমার চাঁদের মতো সাদা হয়ে গেছে। ওর সৌন্দর্য উবে গিয়ে ভীষণ কুৎসিত দেখাচ্ছে। ওর আয়ত চোখে আতঙ্কের ঢেউ ঝাপটা মারছে। ও বলল, এখন এখন কি করব? টের পেলাম মনিকার গলা বিশ্রী ভাবে কেঁপে গেছে। কে বলবে একদিন ওর অলৌকিক সুরেলা গান আমাকে পাগল করে দিয়েছিল, আজও দেয়। অন্তত এই মুহূর্তটুকুর আগে আমার এটাই বিশ্বাস ছিল। সত্যি তো, কি করব এখন? মনিকা জানতে চাইছে। স্বপন বক্সী এভাবে কখনো যে ঝড় তুলবে এ তো কোনো দিন ভাবিনি। কিছুক্ষণ পর মনিকাকে বললাম, তুমি যাও চিকুর কাছে শোকে, আমি দেখছি কি করা যায়। মনিকা চলে গেল। চোখে মুখে অবিশ্বাস। আমার উপরে এই মুহূর্তে ওর কোনো আস্থা নেই। তার জন্য ওকে দোষ দেওয়া যায় না। আস্থা আমার নিজেরও কি আছে? মনের মধ্যে দুশ্চিন্তার ওলট পালট শুরু হলো। মনিকার জন্য, চিকুর জন্য, আমাদের 2 বছরের ছেলে চিকু 3 বছর আগে ঠিক এরকমই একটা ঝড় তুলেছিল স্বপন। স্বপন বক্সী আমার বন্ধু একদিন হঠাৎই ও ঝোড়ো বাতাসের মতো এসে হাজির হয়েছিল আমার ঘরে। তখন আমি এ ফ্ল্যাটে আসিনি, উত্তর কলকাতার একটা ঘর ভাড়া করে থাকি, যাকে সোজা কথায় বলা যায় ব্যাচেলার্স ডেন, এবং এক ওষুধ কোম্পানিতে সেলসম্যানের চাকরি করি। অফিসে বেরোবো বলে তৈরি হচ্ছিলাম। দেওয়ালে ঝোলানো ছোট আয়নার সামনে দাঁড়িয়ে চেহারার পালিশ শেষবারের মতো সানিয়ে নিচ্ছি। এমন সময় প্রচন্ড দড়াম শব্দে দরজা খুলে গেল। কাঠের জীর্ণ পাল্লা দেওয়ালে বাড়ি খেয়ে কাঁপতে লাগলো। চৌখাটে দাঁড়িয়ে স্বপন। কাল বিকালে মনিকার সঙ্গে তুই ঘুরতে গেছিলি? ওর এই আচমকা অভিযোগমূলক প্রশ্নে আমি বিব্রত বিচলিত। লক্ষ্য করলাম স্বপনের চুল উস্কো খুস্কো, চোখ লালচে, মুখে না কামানো দাড়ি, পরনে অতি সাধারণ জামা, অতি সাধারণ প্যান্ট, যেমনটি বরাবর থাকে। ডাক্তার বাড়ি আর হাসপাতালে দৌড়ে দৌড়ে ওষুধ বেচে বেড়া সেটাই জানতাম। আজকাল কি প্রেমও ফিরি করছিস? স্বপনের তীব্র শ্লেষ আমার শরীরে যেন কেটে বসল। মনের রাগ অতি কষ্টে চেপে রেখে আমি বললাম, এখন অফিসে বেরোচ্ছি, তোর কি বলার আছে তাড়াতাড়ি বল। স্বপন খুঁটিয়ে আমার চেহারা ও বেশবাস দেখল, যেন এই প্রথম দেখছে। আমি টাইয়ের নটটা ঠিক করে নিয়ে বিছানায় বসলাম।
অদ্ভুত চাউনি আমার শরীরের উপরে স্থির রেখে স্বপন ঘরের একমাত্র চেয়ারটায় বসলো। পাশেই টেবিলে একটা কাচের গ্লাসে জল ঢাকা ছিল। ও কোনো কথা না বলে গ্লাস থেকে কয়েক ঢোক জল খেয়ে নিল। তারপর মুখ মুছে নিয়ে বলল, বিজন, সত্যি কথা বল, কাল তুই মনিকার সঙ্গে ঘুরতে গিয়েছিলি? স্বপনের গলার স্বর অনেক শান্ত। একটু বিরক্ত হয়েই জবাব দিলাম, সেটা মনিকাকেই জিজ্ঞাসা কর না। না, আমি তোর মুখ থেকে শুনতে চাই। কয়েক মুহূর্ত চুপ করে রইলাম। সত্যি কথা বলাটা কি ঠিক হবে? এই রকম উত্তেজনার মুহূর্তে আমার জবাবটা শুনে স্বপন একটা কাণ্ডই না করে বসে। মনিকার সঙ্গে স্বপনই আমার আলাপ করিয়ে দিয়েছিল। প্রায় মাসখানেক আগে ওর দোকানে একটা রেডিও সারাতে এসেছিল মনিকা। স্বপন আমার বহু দিনের বন্ধু। স্কুল পেরিয়ে আমি কলেজের পথে পা বাড়ালেও ওর পক্ষে তা সম্ভব হয়নি। কারণ হায়ার সেকেন্ডারিতে বার দুয়েক ঠেকবার পর ও সিদ্ধান্ত নিয়েছিল বিজনেস করবে। জমানো পুঁজি যে খুব একটা ছিল তা নয়। বাবা মা আত্মীয় স্বজনের কাছ থেকে চেয়ে চিনতে ধার করে ও একটার পর একটা ব্যবসাতে ভাগ্য পরীক্ষা করতে লাগলো এবং ব্যর্থ হতে লাগলো ক্রমাগত। তখনও ঠাট্টা করে বলতো, বিজন, জানিস, বাবা মা অনেক স্বপ্ন নিয়ে আমার নাম রেখেছিল স্বপন, কিন্তু পদবিটার কথা কেউ খেয়াল করেনি রে। তার মানে? অবাক হয়ে জানতে চেয়েছিলাম আমি। বক্সি, স্বপন বক্সি। তার মানে আমার সমস্ত স্বপ্ন বাক্সে বন্দি হয়ে থাকবে। বক্সি শব্দটা নির্ঘাত বাক্স থেকে এসছে। ওর এই ঠাট্টায় আমি প্রাণ খুলে হেসেছি, কিন্তু এটা ছিল ওর কাছে এক নিষ্ঠুর তেতো ঠাট্টা। যখন আমি কলেজ পেরিয়ে চাকরিতে ঢুকলাম, তখনও উপার্জনের সমস্যার সমাধান করতে স্বপনের লাগাতার ভাগ্য পরীক্ষা চলছে। এক পাড়াতেই থাকি, ফলে দেখাও হয়ে যায় প্রায় রোজই। দেখা হলেই ও হেসে বলে, বাক্সের তালা খোলেনি রে। আমি অস্বস্তিতে পড়ি ওর কথা শুনে। হঠাৎ একদিন শুনলাম স্বপন রেডিও মেরামতের দোকান খুলেছে। সুতরাং সেদিন সন্ধ্যাবেলাতেই গেলাম ওর দোকানে। দোকানের নাম আকাশবাণী। মাপে ছোট্ট হলেও সুন্দর করে সাজিয়েছে। বেশ কিছু নতুন ও পুরনো রেডিও শোভা পাচ্ছে ওর বিভিন্ন তাকে। ওকে অভিনন্দন জানিয়ে বললাম, বক্সির বাক্সের তালা তাহলে খুলেছে। ও হেসে জবাব দিয়েছে, মরতে ঠাই হলো না রে, তাই আকাশে যেতে হয়েছে। তারপর দুজনে প্রাণ ভরে গল্প করেছি। সেদিন থেকে সন্ধ্যা 7টার পর ওর দোকানে গিয়ে রোজ আড্ডা দেওয়াটা একরকম নিয়মের মধ্যেই দাঁড়িয়ে গেল। লক্ষ্য করতাম রেডিও জিনিসটা স্বপনকে যেন পাগল করে তুলেছে। দিন রাত পড়ে থাকে ওই রেডিওর পিছনে। নানান রকম অদৃশ্য বেতার তরঙ্গকে রেডিওর মাধ্যমে পাকড়াও করে শব্দময় প্রাণবন্ত করে তোলাটাই যেন ওর একমাত্র ব্রত। ছুটির দিনেও গেলেও দেখেছি যন্ত্রপাতির গাদার মধ্যে কানে হেডফোন লাগিয়ে কি সব খুটুর খুটুর করছে, ছোট বড় নব ঘোরাচ্ছে। সেই সঙ্গে কয়েকটা স্পিকারে তীক্ষ্ণ মিহি কর্কশ নানান স্বরধ্বনিতে
একই কথা বেরিয়ে আসছে। যখনই ওর সঙ্গে গল্প করতে বসতাম তখনই ওর মুখে থাকতো বেতার তরঙ্গ বিষয়ে মুগ্ধ আলোচনা। ও বলতো, বিজন, আমাদের চারপাশে আকাশে বাতাসে কত শব্দ ভেসে বেড়াচ্ছে জানিস? শুধু একবার তাদের ধরতে পারলেই হলো, দেখবি কত কথা তাদের বলার ছিল। এই তো কাল রাত 2টো নাগাদ উরুগুয়ের একটা মিউজিক প্রোগ্রাম ধরলাম। ওর কথা যেন শেষ হতে চায় না। দেখলাম রেডিওর এই কারিগরি খুঁটিনাটি হলো ওর একমাত্র বিদ্যে, যেটা স্বপন দারুণভাবে আয়ত্ত করেছে। অন্য বিষয়ে পড়াশোনা তেমন কোনো আগ্রহ কিংবা আকর্ষণ না থাকলেও এই একটি বিষয় নিয়ে ও যথেষ্ট চর্চা করে। যন্ত্রপাতি এবং বই একসঙ্গে ঘাটাঘাটি করে। একদিন সন্ধ্যাবেলা ওর দোকানে গিয়ে দেখি দোকান খোলা, কিন্তু দোকানের মালিক তথা কর্মচারী অনুপস্থিত। অথচ ঘরের অসংখ্য রেডিওর কোনো একটাতে বেশ উচ্চ গ্রামে খবর পড়া হচ্ছে। হঠাৎ খবরের মাঝখানে একটা কণ্ঠস্বর শোনা গেল। অনেকটা খুব পড়ুয়া ঢঙে কেউ বলছে, নমস্কার, আকাশবাণী থেকে বলছি। বিজন, তুই একটু বস, আমি এখনই আসছি। আমি চমকে উঠলাম। এ তো স্বপনের গলা। চারপাশে তাকালাম ওর খোঁজে, ও নেই। বিমূঢ় অবস্থায় দাঁড়িয়ে ভাবছি কি করা উচিত। এমন সময় দোকানের পিছনের অংশ থেকে পর্দা সরিয়ে বেরিয়ে এলো স্বপন। হেসে বলল, কি রে শালা, কেমন চমকে দিয়েছি বল? আমি অবাক হয়ে স্বপনকে দেখছি। ও কি জাদু জানে? রেডিওতে ওর গলা আমি শুনলাম কেমন করে? স্বপন আমার অবস্থাটা অনুমান করতে পারল। কাছে এগিয়ে এসে হাসল। পর্দার ফাঁক দিয়ে তোকে দেখে কথাগুলো বললাম রে। কিন্তু রেডিওর মধ্যে দিয়ে শুনলাম কেমন করে? এসব তো আমার কাছে ছেলে খেলা রে। বেতার তরঙ্গ নিয়ে আমি যখন খুশি যা খুশি করতে পারি। লক্ষ্য করলাম স্বপনের চোখ দুটো অস্বাভাবিক চকচক করছে। এতদিন যে নিজেকে সর্বক্ষেত্রে ব্যর্থ বলে জানতো, আর যেন সে উপলব্ধি করতে পেরেছে এই একটা বিষয় সে অপ্রতিদ্বন্দ্বী, অপরাজেয়। এরপর থেকে যে কোনো রেডিও প্রোগ্রামের মাঝে কথা বলাটা স্বপন বক্সির নেশার মতো পেয়ে বসলো, এবং সবসময়ই ও রেডিওতে কথা শুরু করতে ওর দোকানের নাম আকাশবাণী উল্লেখ করে। দিনে দিনে অচল রেডিও সচল করার ব্যাপারে আকাশবাণীর সুনাম দিকে দিকে ছড়িয়ে পড়তে লাগলো। বহু দূর দূর থেকে লোক আসে ওর কাছে রেডিও সারাতে। এইভাবেই একদিন এসে হাজির হলো মনিকা সরকার। দিনটা ছিল শনিবার। তখন প্রায় সন্ধে 7টা হবে। স্বপন একটা ভাঙা রেডিও মেরামতের কাজে নিবিষ্ট মনে ব্যস্ত। আমি দোকানের কাউন্টারের এক পাশে বসে চা খাচ্ছি। এমন সময় মেয়েটি এলো। পরনে উজ্জ্বল রানী রঙের শাড়ি, একই রঙের ব্লাউজ, বড় বড় মর্মস্পর্শী চোখ, তীক্ষ্ণ নাকের পাশে একটা বড় তিল, কপালে টিপ, হাতে বাদামি কাগজে মোড়া একটা প্যাকেট। মেয়েটির উপস্থিতি আমাকে আচ্ছন্ন করল। সুদর্শন এবং সুপুরুষ হওয়ার খাতিরে বহু মেয়ের সংস্পর্শে আমি এসেছি। ভালোবাসাবাসীও নেহাত কম করিনি। তাদের কেউ কেউ বেশ রূপসীও ছিল, কিন্তু
এই মেয়েটির মতো এমন করে কেউ আমাকে নাড়া দেয়নি। মেয়েটি মাথা তুলে দোকানের সাইনবোর্ডে একবার পড়ে নিল, তারপর এগিয়ে এসে আমাকে জিজ্ঞেস করলো, আপনি স্বপন বাবু? ওর কণ্ঠস্বরও মুগ্ধ করার মতো। স্বপন কাউন্টারের আড়ালে মেঝেতে বসে কাজ করছিল। সম্ভবত মেয়েটির প্রশ্ন শুনতে পেয়েই ও তড়াক করে সোজা হয়ে দাঁড়ালো। আমি স্বপন বক্সি, বলুন কি দরকার? তখন হাতের প্যাকেটটি খুলে একটা ট্রানজিস্টার রেডিও এগিয়ে দিয়ে বলল মেয়েটি, এই রেডিওটা অনেকদিন ধরেই ভীষণ গোলমাল করছে। বহু দোকানে সারানোর চেষ্টা করেছি, লাভ হয়নি। আপনার দোকানের খুব নাম শুনেছি, তাই। আমাকে ডিঙিয়ে আগ্রহের সঙ্গে হাত বাড়িয়ে দিল স্বপন। দিন তো দেখি। তখন আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে বলেছি, পরদিন সন্ধ্যায় আসব। কেন জানি না মনে মনে সামান্য আহত বোধ করছিলাম। হয়তো মেয়েটির মনোযোগ স্বপনের প্রতি নিবিড় হয়েছিল বলেই। অথচ জানি সেটাই স্বাভাবিক, কারণ সে রেডিও সারাতে এসেছে, আমার সঙ্গে আলাপ করতে নয়। স্বপনের আকাশবাণীতে এর পরে যেদিন গেলাম তখন প্রায় 1 সপ্তাহ পার হয়ে গেছে। একটা হতাশা, ক্ষোভ আর ব্যর্থতা কোনো এক অজ্ঞাত কারণে আমার মনটাকে চেপে ধরেছে। মেয়েটির মুখ কিছুতেই আমি ভুলতে পারছি না। সুতরাং 7 দিন পর যেদিন স্বপনের দোকানে গেলাম, তখন তাকে দেখতে পাবো এ জাতীয় একটা ক্ষীণ প্রত্যাশা মনে যে ছিল না তা নয়, এবং সে প্রত্যাশা পূর্ণ হলো পুরো মাত্রায়। স্বপন দোকানের ভিতরে বসে মেয়েটির সঙ্গে গল্প করছিল। আমাকে আসতে দেখে বলল, আয় বিজন, মনিকার সঙ্গে তার আলাপ করিয়ে দি। সেদিনই মনিকার সঙ্গে প্রথম আলাপ। মনিকা সরকার পলিটিক্যাল সায়েন্স নিয়ে বিএ পড়ছে, ফাইনাল ইয়ার। 3 জনে মিলে আড্ডায় বসলেও আড্ডা তেমন জমল না। বারবারই নিজেকে ভীষণ বাড়তি মনে হলো, কারণ ওরা দুজনে নিজেদের গল্পে মশগুল। একটা সন্দেহ আমার মনে দানা বাঁধতে শুরু করেছিল। মনিকা চলে যেতেই আমি উঠলাম, কিন্তু স্বপন আমাকে ছাড়ল না। জোর করে আটকে রাখলো, চা খাওয়ালো, এবং গত 7 দিনে কি করে সে ও মনিকা পরস্পরের প্রেমে পড়েছে তার বিশদ কাহিনী শোনালো। আমার সন্দেহ প্রমাণিত হল। জিভে চায়ের স্বাদ সাপের বিষের মতো ঠেকল। সে রাতে ঘরে ফেরার পথে একটা পরাজয়ের গ্লানি অনুভব করলাম। যুক্তি দিয়ে মনকে বোঝালাম এর কোনো মানে হয় না, কিন্তু আমার অবুঝ মন জেদ ধরে ফুঁসতে লাগলো। কি আছে স্বপন বক্সির? অতি সাধারণ রোগা চেহারা, গায়ের রং মিশকালো, বিদ্যা স্কুলের গণ্ডি পেরোয়নি, ভালো করে মেয়েদের সঙ্গে কথা বলতেও জানে না, পোশাক আশাকে রুচির ছিটে ফোটাও নেই। ওহ, অসহ্য! অনেক চিন্তা করে দেখলাম স্বপনের একটি মাত্র দক্ষতা মনিকাকে আকর্ষণ করেছে, সেটা হলো বেতার বিদ্যা। স্বপনের কাছেই শুনেছি রেডিও তৈরি করাটা মনিকার অত্যন্ত প্রিয় শখ। স্বপন যে শুধু ওকে সেই
ট্রানজিস্টার রেডিওটা সারিয়ে দিয়েছে তা নয়, নতুন দুটো রেডিও উপহার দিয়েছে। যে রেডিওতে মনিকার প্রিয় বিদেশি গান শোনা যায়। মনিকা নাকি খুব সুন্দর গান করে। সেই গান একই সঙ্গে 3-4টে রেডিওতে শুনিয়ে ওকে একেবারে তাক লাগিয়ে দিয়েছে স্বপন। কথাগুলো ভাবতে ভাবতে আমার গায়ের জ্বালা ক্রমশ বাড়ছিল। কিছুদিন নিজেকে গুটিয়ে নিয়ে আমি অন্য পন্থা নিলাম। এরকম জোর করেই স্বপন ও মনিকার সঙ্গে মিশতে লাগলাম। সময় ও সুযোগ পেলেই মনিকাকে প্রভাবিত করার চেষ্টা করি। ওর মোহভঙ্গের জন্য তৃণের সবকটি শানিত তীর একে একে নির্ভুল লক্ষ্যে নিক্ষেপ করি। একদিন, দুদিন, প্রতিদিন। স্বপন 2-1বার যে সন্দেহ করেনি তা নয়, তবে মুখে কিছু বলেনি। অনন্ত প্রচেষ্টার পুরস্কার একদিন পেলাম। মনিকা আমার সঙ্গে বেড়াতে রাজি হলো এবং সেই দিনই আমি ওর কাছে আমার উৎকর্ষ অতি সুকৌশলে প্রতিষ্ঠিত করলাম। ওকে বোঝালাম একজন মেকানিকের ভবিষ্যৎ মেকানিকের বেশি কিছু নয়। তাছাড়া রেডিওর প্রতি মনিকার এই আকর্ষণটা নেহাতি সাময়িক। সেটা উবে গেলে স্বপনের অস্তিত্বটুকুই কি ওর কাছে মিথ্যে হয়ে পড়বে না? সে রাতে বাড়ি ফেরার সময় মনে হলো আমার জিত হয়েছে। আমি মনিকাকে সরল বাস্তব বোঝাতে পেরেছি। একটা আত্মপ্রসাদের ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে চলল। তখন ভাবিনি এক আকস্মিক ঝড় আমার জন্য অপেক্ষা করছে। পরদিন স্বপন আসবে আমার সঙ্গে বোঝাপড়া করতে। চুপ করে থাকিস না, জবাব দে বিজন। স্বপনের ভারী কণ্ঠস্বর আমাকে চমকে দিল। কাচের গ্লাসটা এখনো ওর হাতে ধরা। পুরনো পরাজয়ের লজ্জা ও অপমানের কথা নতুন করে আমার মনে পড়ল। সুতরাং স্বপনকে কঠিন আঘাত দেওয়ার একটা নিষ্ঠুর ইচ্ছে আমাকে হঠাৎই পেয়ে বসল। সরাসরি ও চোখে তাকিয়ে স্পষ্ট গলায় বললাম, স্বপন, কাল আমি মনিকাকে নিয়ে গঙ্গার ধারে ঘুরতে গেছি। ওকে চুমুও খেয়েছি। ও তোকে আর। স্বপনের হাতের মুঠোয় কাঁচের গ্লাসটা মোটা শব্দে ভেঙে গেল। কাঁচের টুকরো মিহি ঠুনঠুন শব্দে ঠিকরে পড়ল মেঝেতে। জল ও রক্তের মিশ্র ধারা স্বপনের হাতে, প্যান্টে, মেঝেতে ও মুখে সেই জেহাদি ভাবটা চুপসে গেছে। আমি ওকে ধরতে উঠে দাঁড়ালাম, কিন্তু ও হাতের ইশারায় আমাকে থামিয়ে দিল। হাতের যন্ত্রণায় বিন্দু মাত্র ভ্রুক্ষেপ না করে অনেকক্ষণ চেয়ে রইল আমার দিকে। তারপর ওর চোখ ফেটে জল বেরিয়ে এলো, গড়াতে লাগলো গাল বেয়ে। ওর দেহটা কেঁপে উঠল কান্নার দমকে। ভাঙা অস্পষ্ট গলায় বলল, বিজন, তোকে আমি দোষ দিই না। আমার কি বা আছে মনিকাকে দেওয়ার মতো? তবে জানিস, এই একটি মাত্র স্মরণীয় ঘটনা ঘটেছিল আমার জীবনে। একটা মেয়ে আমার প্রেমে পড়েছিল। আমি নিজেও সেটা বিশ্বাস করতে পারিনি। সত্যি সত্যি কি একটা স্বপ্ন আমার বন্ধ বাক্স থেকে বেরিয়ে পড়ে সত্যি উঠল? কিন্তু না,
বরাবরের মতনই আমি হেরে গেছি। না, তোর কাছে নয়, নিজের কাছে। বলতে পারিস এরপরে আমি কি নিয়ে বাঁচব? এই ঘটনা তো আমার জীবনে দ্বিতীয়বার আর ঘটবে না। কথাটা শেষ করেই রক্তাক্ত হাতটা মুঠো পাকিয়ে টেবিলে এক প্রচন্ড ঘুষি বসিয়ে দিল স্বপন। তারপর যেমন এসেছিল তেমনি ঝড়ের মতো বেরিয়ে গেল। সেদিন রাতেই খবর পেলাম ও আত্মহত্যা করেছে। আকাশবাণীর ঘরে অত্যন্ত বীভৎসভাবে আত্মহত্যা করল স্বপন। মৃতদেহ দেখে ওকে চেনার কোনো উপায় নেই। মনিকাকে সঙ্গে নিয়ে যখন ওর দোকানে গেলাম তখন সেখানে প্রচন্ড ভিড়, জনতার গুঞ্জন। পুলিশ কর্ডন করেছে। স্বপনের বাড়ির লোকেরা বুক ফাটা কান্নায় হাহাকার তুলেছে। দোকানের কাউন্টারটা একপাশে সরানো থাকায় ভিতরের দৃশ্য বেশ স্পষ্ট নজরে পড়েছে। অসংখ্য যন্ত্রপাতির মধ্যে ত্রিভঙ্গ অবস্থায় পড়ে রয়েছে স্বপনের দেহটা। পুরো কালো হয়ে গেছে। হাতে পায়ে জড়ানো পোড়া কালো তারের অংশ অতি কষ্টে নজরে পড়ে। শুনলাম ও নাকি প্রথমে হাতে পায়ে তার জড়িয়ে নেয়, তারপর ধারালো ছুরি দিয়ে নিজের রক্তবাহী শিরাগুলো কেটে ফেলে, আর সবশেষে 440 ভোল্টের বিজলি লাইন অন করে দেয়। কি বীভৎস মৃত্যু! আরো শুনলাম দোকানে সব কটা রেডিও নাকি ফুল ভলিউমে চলছিল। পুলিশ অফিসাররা স্বপনের এই উদ্ভট খেয়ালের কোনো কারণ বুঝতে পারেনি। তবে ও মরার আগে নিজের হাতে স্পষ্ট চিঠি লিখে রেখে গেছে, আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী। মনে আছে, স্বপনের মৃতদেহ দেখে মনিকা অজ্ঞান হয়ে গিয়েছিল। এসবই 3 বছর আগের ঘটনা। কিন্তু আজ একটু আগেই আমার ও মনিকার জীবনে নতুন এক ঝড় তুলেছে স্বপন। গত 3 বছরে ও স্মৃতি বেশ ঝাপসা হয়ে এসেছিল। শুধু মাঝে মাঝে আমার মনে পড়ে যেত ও বীভৎস পোড়া চেহারাটার কথা। ও মারা যাবার পর আকাশবাণীর দোকানটাও উঠে গিয়েছিল। আমি এবং মনিকা ওকে নিয়ে আর বিশেষ মাথা ঘামাইনি। পুলিশ তদন্ত শেষ হওয়ার পর আমরা যথারীতি বিয়ে করেছি। নতুন ফ্ল্যাট নিয়ে পুরনো পাড়া ছেড়ে চলে এসেছি আমি। আর তার 1 বছর পরেই এসেছে চিকু। স্বভাবতই পরিপূর্ণ সংসারী হয়ে চিকুকে কেন্দ্র করে আমি ও মনিকা দৃঢ়তর এক বন্ধনে নতুন করে পরস্পরের কাছে বাঁধা পড়েছে। আজ রবিবার। খাওয়া দাওয়ার পর অফিসের কয়েকটা কাগজপত্র নিয়ে বসেছিলাম। মনিকার রান্নাঘরে গোছগাছ করতে করতে ট্রানজিস্টারে রেডিওতে নাটক শুনছিল। চিকু অঘরে ঘুমোচ্ছে। হঠাৎ রান্নাঘর থেকে মনিকার একটা অস্পষ্ট চিৎকার শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে হাতের কাজ ফেলে আমি উঠে পড়লাম এবং উদ্ভ্রান্ত মনিকা এসে ঘরে ঢুকলো। 8 পৌর শাড়ি ও সুঠাম শরীরে জড়িয়ে রয়েছে, আঁচল কোমরে গোজা। ও হাঁপাচ্ছে, নাকের পাটা ফুলে ফুলে উঠছে, তিলটা সূক্ষ্মভাবে কাঁপছে। আমাকে দেখেই ও সোজা এসে বুকে ঝাঁপিয়ে পড়ল।
বিজন, বিজন, এই মাত্র রেডিওতে স্বপনের কথা শুনতে পেলাম। আমি যেন পাথর হয়ে গেলাম। আমার হাতের বাঁধনে মনিকার শরীর থরথর করে কাঁপছে। ওকে সান্ত্বনা দিয়ে অতি কষ্টে সামলে নিলাম। মনে পড়ল স্বপন আমাকে যে খেলা দেখাতো, সে খেলা মনিকাকেও বহুবার দেখিয়েছে। হয়তো আচমকা সেই স্মৃতি ওর মনে এসে ঝাপটা মেরেছে। সে কথা মনিকাকে বলতেই ও বলল, না না বিজন, তা নয়। আমি স্পষ্ট শুনলাম। নাটক থেমে গিয়ে স্বপনের কথা শোনা গেল। ও বলল, মনিকা, মনিকা, আমি আবার তোমার কাছে এসেছি। চকিতে দু কাঁধ ধরে মনিকাকে কিছুটা দূরত্বে দাঁড় করিয়ে দিলাম। ভালো করে সব কথা শুনতে চাইলাম। ও বলল, ওই একটা কথাই নাকি পরপর 3 বার শোনা গেছে রেডিওতে। কেমন যেন এক প্রতিধ্বনিময় কণ্ঠস্বর। প্রথম উচ্চারণের পর ধাপে ধাপে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে মিলিয়ে যাচ্ছে। মনিকা, আমি আবার তোমার কাছে এসেছি। মনিকাকে চিকুর কাছে যেতে বলে আমি ভাবতে বসলাম, কিন্তু রহস্যের কোনো উত্তর পেলাম না। স্বপন বক্সী মারা গেছে আজ 3 বছর। সেই সঙ্গে চিরস্তব্ধ হয়েছে তার কণ্ঠস্বর। তাহলে এই অলৌকিক আকাশবাণী প্রচারিত হয়েছে কোন প্রেত লোক থেকে? কেউ নিষ্ঠুর ঠাট্টা করছে না তো আমাদের সাথে? কিন্তু কি করেই বা করবে? সারাটা দিন দুশ্চিন্তায় কাটলো। আমাদের হাসি খুশি ছুটির দিনটা ওই একটা ভয়ঙ্কর ঘটনায় যেন হয়ে গেল কাল রাত্রি। এমনকি চিকুর আদো আদো কথাও আর হাসির হুল্লোড় তৈরি করতে পারছে না আমাদের অন্তঃস্থল থেকে। দুপুরের পর থেকে রেডিওর ধারে কাছে ঘেঁষল না মনিকা। শেষ পর্যন্ত রাতে খাওয়ার সময় আমি সাহস করে রেডিও চালালাম। হিন্দি গান হচ্ছে। চিকু ঘুমিয়ে পড়েছে। মনিকা ওর কাঁথাগুলো ভাঁজ করে বিছানায় মাথার কাছে রেখেছে। এমন সময় স্বপন দ্বিতীয়বার কথা বলে উঠল, তুই মনিকাকে কেড়ে নিলি। এই একটা প্রশ্ন আমাকে একেবারে কুঁকড়ে দিল। প্রশ্নটা এক টানা ক্রমাগত বেজে চলেছে। তার ছমছমে প্রতিধ্বনি ঘুরে বেড়াচ্ছে চার দেওয়ালের মধ্যে, যেন বিশাল কোনো খাদের অতল গহ্বর থেকে এই প্রশ্ন আমাকে লক্ষ্য করে ছুড়ে দিচ্ছে স্বপন। আমার খাওয়া বন্ধ হয়ে গেল। মনিকা বিছানায় হুমড়ি খেয়ে পুড়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। সংবিত ফিরে পেয়ে রেডিওটা বন্ধ করে দিলাম। বুঝতে পেরেছি স্বপনের মৃত্যুর ভয়ালো স্মৃতির কালো ছায়া ফেলেছে আমাদের জীবনে। দিনের পর দিন এই একই নাটক চলতে লাগলো। এই অলৌকিক ঘটনার কথা কাউকে বলতে পারেনি, বলা যায় না। শুধু দুজনে মুখ বুঝে সহ্য করছি। তাছাড়া আমার শিক্ষিত যুক্তিবাদী মন
এই সব ঘটনা মেনে নিতেও চায় না। আবার আমি স্বপনের কাছে হেরে যাব। যত দিন যায় লক্ষ্য করি মনিকা ক্রমেই নিজেকে গুটিয়ে ফেলেছে। বুঝতে পারি যে সময়টা আমি বাড়িতে থাকি না, ও প্রাণ ভরে রেডিও শোনে সেই অলৌকিক কণ্ঠস্বর। সম্ভবত মনিকা বুঝতে পারে 3 বছর আগে স্বপনকেও ঠকিয়েছিল। সেই কারণে নিজেকে শাস্তি দেওয়ার জন্য দিন রাত ও স্বপনের অভিযোগ অনুযোগ শুনতে চায়। নিজের অপরাধবোধ ক্রমে ক্রমে ও ডুবতে চলেছে। একদিন বাড়িতে ফিরে শুনলাম রেডিওতে প্রতিধ্বনিক কণ্ঠস্বর বাজছে। আমি এতদিন অপেক্ষা করেছি মনিকা, চেয়েছি সংসারের চরম সুখ বলতে কি সেটা তুমি আগে বোঝো। এখন তুমি সেই চরম সুখের খোঁজ পেয়েছো। ছেলের আদো আদো কথা, স্বামীর আদর, নিজের তৃপ্তি। মনিকা, এখন তুমি বুঝতে পারবে আমার কাছে তুমি কি জিনিস কেড়ে নিয়েছো। আর বিজন, বিজন আমার সবচেয়ে বড় বন্ধু। আমি ঘরে ঢুকতেই মনিকার রেডিও বন্ধ করে দিল। তারপর আমার বুকে মুখ রেখে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আমি ওর পিঠে হাত বুলিয়ে দিলাম। একটা যন্ত্রণা আমার কণ্ঠ নালীতে জমাট বেঁধে ওঠানামা করছে। মনিকার এই কষ্ট আমি আর সইতে পারছি না। আর একদিন স্বপন যখন আমাকে লক্ষ্য করে নানান অভিযোগ করছিল, আমি হঠাৎ চিৎকার করে উঠেছি, স্বপন তুই কি চাস? রেডিওতে শোনা ওর কণ্ঠস্বরকে উদ্দেশ্য করে আমি এই প্রথম কথা বললাম, এবং ওর জবাব পেলাম সঙ্গে সঙ্গেই, যেন ও আমার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে। প্রচণ্ড রাগের সঙ্গে তীব্র গলায় ও বলে উঠল, জানিস না শালা, মনিকাকে আমার চাই। তাকিয়ে দেখি মনিকার মুখ রক্তহীন, দুধের স্বরের মতো সাদা। সেই মুহূর্তে আমি বুঝলাম স্বপনের কাছে হয়তো আমাকে হারতেই হবে। পরদিন সারা সকাল মনিকাকে খুশিতে একেবারে মেতে উঠল। চিকুকে নিয়ে দুরন্ত পানা চূড়ান্ত করল। আমি অবাক হলেও ভীষণ খুশি হলাম। ওর মন থেকে পাষাণের ভারী টুকরোটা বোধহয় গলে বেরিয়ে আসছে বাইরে। অফিসে বেরোনোর মুহূর্তে হঠাৎ আমাকে জাপটে ধরে ও 2 বার চুমু খেলো, হাসলো। তারপর আমাকে অবাক করে দিয়ে কেমন টুকরে কেঁদে উঠল। কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, না, কিছু না, শুধু তুমি খুব ভালো হয়ে থেকো। দুপুর 2টো নাগাদ অফিসে ফোন পেলাম। সঙ্গে সঙ্গে ছুটে এলাম বাড়িতে। মানুষজনের ভিড়ে ঠেলে শোবার ঘরে এলাম। সিলিং আকার সঙ্গে শাড়ি বেঁধে গলায় ফাঁস দিয়েছে মনিকা। চিকুকে প্রতিবেশীদের কেউ কোথাও সরিয়ে নিয়ে গেছে। এখনো থানায় খবর দেওয়া হয়নি। ঘরে রেডিও চলছে,
তাতে একটা বাংলা নাটক শোনা যাচ্ছে। হঠাৎ এক প্রতিধ্বনিময় কণ্ঠস্বর ভেসে এলো রেডিও থেকে। কি রে শালা, এসেছিস? তোর বাক্স থেকে একটা স্বপ্ন চুরি করে নিয়ে গেলাম রে। উপস্থিত কেউই সে কথার তাৎপর্য বুঝল না, ভাবলো রেডিও নাটকেরই কোনো অংশ। কিন্তু হে ঈশ্বর, আমি তো জানি। দু হাতে মুখ ঢেকে আমি বসে পড়েছি মেঝের ওপরে। জীবনে এই প্রথম কান্নার ঢেউ আমাকে বিপর্যস্ত, অসহায় করে দিল। শুনছিলেন অনিশ দেবের লেখা আকাশবাণী নরক। আমাদের প্রয়াস ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক দুপুর 2টায় নতুন গল্পের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।